আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রোমানা ব্লগ থেকে আমি রোমানা আক্তার মনি আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের সামনে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিদিনের মতো আমার একটি কথা, আর যেখান থেকে আমার এই আলোচনাটি দেখছেন, আমার এই অনুষ্ঠানটি দেখছেন, দয়া করে সবাই আমার এই চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো ইতিমধ্যে আপনারা সবাই আমার পরিচয় জানেন। আমি রোমানা আক্তার, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের DSMS এর প্রথম কোর্সের প্রথম বর্ষের ছাত্রী। তো আসুন আমরা আলোচনায় চলে আসি। আমাদের আজকের আলোচনা ম্যাটেরিয়া মেডিকা। তো প্রথমে বলবো, ম্যাটেরিয়া মেডিকা শব্দটি চিকিৎসা বিজ্ঞানের বহুল পরিচিত ও ব্যবহৃত একটি পরিভাষা এবং এই চিকিৎসা পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ। বলা যায় ম্যাটেরিয়া মেডিকা এবং হোমিওপ্যাথি একটি অপরটির পরিপূরক। ম্যাটেরিয়া মেডিকা বাদ দিয়ে হোমিওপ্যাথি অকল্পনীয়। হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা করতে হলে ম্যাটেরিয়া মেডিকার উপর যথেষ্ট দখল থাকা অপরিহার্য। যিনি যত বেশি ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তে আনতে সক্ষম হবেন, ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে যার যত বেশি ধারণা থাকবে, তিনি তত বেশি সফল হোমিও চিকিৎসক। অপরদিকে ম্যাটেরিয়া মেডিকা সম্পর্কে যার ধারণা যত কম, হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসার ক্ষেত্রে তার ব্যর্থতা তত বেশি। এই কারণে প্রতিটি হোমিও চিকিৎসক, ছাত্র, শিক্ষক এবং গবেষকের জন্য ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন বাধ্যতামূলক। হোমিওপ্যাথি পড়বে, হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করবে, অথচ ম্যাটেরিয়া মেডিকা জানবে না, এটা কি কখনো হয়? হতে পারে বলেন? কিন্তু সমস্যা হচ্ছে বিষয়টি বিশেষ জটিল এবং শ্রমসাধ্য। ম্যাটেরিয়া মেডিকা ছোট কোনো পুস্তিকা মাত্র নয়, কিংবা সাধারণ কোনো বই নয় যে কিছুদিন কষ্ট করে অনায়াসে তা মুখস্থ করা যাবে। মহাসাগরের ন্যায় বিশাল ম্যাটেরিয়া মেডিকা মুখস্থ করা অতীব দুরূহ। অতীতে যেমন কারো পক্ষে সম্ভব হয়নি, তেমনি ভবিষ্যতেও কারো পক্ষে সম্ভব হবে না বলে আমি মনে করি। অথচ ম্যাটেরিয়া মেডিকা জ্ঞানের উপর নির্ভর করে। যাবতীয় হোমিওপ্যাথি চর্চা এবং সাফল্য তাই যুগ যুগ ধরে ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তে আনার কৌশল নিয়ে নানা গবেষণা চলে আসছে। এই গবেষণায় বিভিন্ন জন ম্যাটেরিয়া মেডিকা আয়ত্তে আনার কৌশল সম্পর্কে বিভিন্ন রকম পথ ও মত বাদলে দিয়েছেন। তবে একটি বিষয় সবাই একমত হয়েছেন যে ম্যাটেরিয়া মেডিকা কখনো মুখস্থ করা যায় না, সুতরাং এই পথে সময় ব্যয় করা অনর্থক। তাই ম্যাটেরিয়া মেডিকা মুখস্থ করার জন্য সময় ব্যয় না করে প্রত্যেকের উচিত হবে যতদূর সম্ভব এটি আয়ত্তে আনার চেষ্টা করা। একটি কথা সর্বদা মনে রাখতে হবে যে ম্যাটেরিয়া মেডিকা মুখস্থ করার বিষয় নয়, বরং উপলব্ধির বিষয়। ম্যাটেরিয়া মেডিকা কি? ম্যাটেরিয়া মেডিকা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঔষধের গুণাগুণ ও প্রয়োগ সংক্রান্ত বিজ্ঞান, ভেষজ বিজ্ঞান বা ঔষধ তত্ত্ব। উপরে বর্ণিত অর্থটুকু শুধুমাত্র শাব্দিক অর্থ, কিন্তু হোমিওপ্যাথিক পরিভাষায় ম্যাটেরিয়া মেডিকা অর্থ এতটুকুতেই যথেষ্ট নয়, বরং আরও ব্যাপক ও বিস্তৃত। তাই স্বয়ং হেনেম্যান ম্যাটেরিয়া মেডিকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, যদি সুস্থ মানবদেহে যথেষ্ট সংখ্যক অবিকৃত ওষুধের পরীক্ষা করি এবং কৃত্রিম রোগ উৎপাদন রূপে তারা যে সকল রোগ উৎপাদন ও লক্ষণাবলী সৃষ্টি করতে পারে, সেসব সযত্নে ও অতি বিশ্বস্ততার সাথে উপলব্ধি করি, তবে তাই হবে প্রকৃত ভেষজ বিজ্ঞান বা ম্যাটেরিয়া মেডিকা। অবিকৃত ঔষধ রাজির তাই হবে প্রকৃত বিশুদ্ধ ও নির্ভরযোগ্য কার্য বিবরণী নিয়ে গঠিত প্রাকৃতিক গ্রন্থের একটি অংশ বিশেষ ম্যাটেরিয়া মেডিকা। ম্যাটেরিয়া মেডিকার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব। ম্যাটেরিয়া মেডিকা পাঠ করলে ভেষজের পরিপূর্ণ চরিত্র, রোগের বিস্তারিত বিবরণ, রোগ ও রোগীর যাবতীয় লক্ষণ, সর্বোপরি একজন মানুষের পূর্ণাঙ্গ অবয়ব বা চিত্রে ভেসে ওঠে, যাতে অনায়াসে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা যায়। উপরের এই আলোচনা থেকে আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় ম্যাটেরিয়া মেডিকার প্রয়োজনীয়তা অপরিহার্য।
যার কাছে ম্যাটেরিয়ার ওপর পর্যাপ্ত জ্ঞান থাকবে না, হোমিওপ্যাথিক চিকিৎসা তার দ্বারা কোনো মতেই সম্ভব নয়। কারণ একমাত্র ম্যাটেরিয়া মেডিকাই দিতে পারে হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধের সঠিক জ্ঞান। এই জ্ঞান ছাড়া ভেষজ পদার্থের যথাযথ প্রয়োগ বৃদ্ধি জানা সম্ভব নয় বলেই ম্যাটেরিয়া মেডিকার উপর পর্যাপ্ত জ্ঞান ছাড়া হোমিওপ্যাথিক অচল। ম্যাটেরিয়া মেডিকা ছোট কোনো বই বা পুস্তিকার নাম নয়, বরং এর আকার অনেক বড়, যে বিশাল মহাসাগরের মতো। এক একটি ওষুধের শুধুমাত্র প্রুভিংজাত লক্ষণে অগণিত অসংখ্য, আর হোমিওপ্যাথির ভাণ্ডারে ঔষধ সংখ্যাও হাজার হাজার। হ্যানিম্যান থেকে শুরু করে প্রুভিংজাত প্রয়োগকৃত ভেষজের পরিমাণ প্রায় 3000। হ্যানিম্যানের লিখিত ম্যাটেরিয়া মেডিকার নাম ম্যাটেরিয়া মেডিকা পিউরা, তার অপর পুস্তকের নাম নেচার অফ ক্রনিক ডিজিজ। বই দুটি প্রতিটি ভেষজের অসংখ্য প্রুভিংজাত লক্ষণ লিপিবদ্ধ করা হয়েছে। একটি করে মুখস্থ করা কিংবা মনে রাখা সম্ভব না। তাছাড়া এক একজন গবেষক ম্যাটেরিয়া মেডিকা লিখেছেন এক এক নিয়মে। যেমন হ্যানিম্যান শুরু করেছেন মাথা ঘোরার লক্ষণ দিয়ে, আর শেষ করেছেন মানসিক লক্ষণের বিবরণ বর্ণনা করে। অপরদিকে ডাক্তার বোরিক, ডাক্তার ক্লার্ক প্রভৃতি মনীষীগণ ভেষজের বর্ণনা আরম্ভ করেছেন মন থেকে। ডাক্তার অ্যালেনের ম্যাটেরিয়া মেডিকা এনসাইক্লোপিডিয়ার আকার আরও বড়। 10 খণ্ডে লিখিত এই এনসাইক্লোপিডিয়ার পৃষ্ঠার সংখ্যা প্রায় 9000। ডাক্তার ক্লার্কের ম্যাটেরিয়া মেডিকার নাম ডিকশনারি। তিনি 3 খণ্ডে সমাপ্ত এবং 27টি বিভিন্ন রোগে ভাগ করে লিখিত ডিকশনারি প্রায় 2500 পৃষ্ঠার মতো। এখানে একটি বিষয় না বললেই নয় যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যসমূহের মধ্যে প্রধানতম পার্থক্য হচ্ছে অ্যালোপ্যাথিতে রোগীর চিকিৎসা হয় আর হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা। অ্যালোপ্যাথিতে কোন রোগের জন্য কি পথ্য দেওয়া হচ্ছে তাই মুখ্য। অপরদিকে হোমিওপ্যাথিতে রোগ কোন বিষয় নয়, বরং রোগী একমাত্র বিষয়। রোগের নাম ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না। তাই অ্যালোপ্যাথিতে যেখানে রোগের বিভিন্ন বর্ণনা অত্যন্ত সতর্কতার সাথে গ্রহণ করা হয়, সেখানে হোমিওপ্যাথিতে রোগীর বিভিন্ন লক্ষণ সংগ্রহ করা হয়, যেটাকে হোমিওপ্যাথিক পরিভাষায় রোগীলিপি বলা হয়। ম্যাটেরিয়া মেডিকার বিশালতা। উপরের আলোচনা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় ম্যাটেরিয়া মেডিকার গুরুত্ব, প্রয়োজনীয়তা, আকার আকৃতি, গঠন, বৈশিষ্ট্য ইত্যাদি বক্ত করা হলো। এই সাথে আরও একটি বিষয় আলোচনা এসেছে, তা হলো ম্যাটেরিয়া মেডিকা এত বিশাল এবং জটিল যে এটাকে মুখস্থ করা যায় না, তবে উপলব্ধি করা যায়। বিশ্ববিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ডাক্তার ক্লেন্ট এ ব্যাপারে যে ঐতিহাসিক মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ইট ক্যান বি আন্ডারস্টুড বাট নট মেমোরাইজড। অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকা উপলব্ধি করা যায়, মুখস্থ করা যায় না। কেন ম্যাটেরিয়া মেডিকার আকৃতি এত বিশাল আর কেনই বা এটা মুখস্থ করা যায় না, নিম্নে সংক্ষেপে তার উপর আলোকপাত করা হলো। আগে উল্লেখ করা হয়েছে হ্যানিম্যান থেকে শুরু করে এ পর্যন্ত নানাভাবে পরীক্ষিত ভেষজের সংখ্যা প্রায় 3000। উত্তম রূপে বহুবার পরীক্ষিত বহু ব্যবহৃত ভেষজের সংখ্যা শত শত। প্রতিটি ভেষজে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। একটির সাথে অপরটির পার্থক্য যেমন রয়েছে, তেমনি আবার কিছু কিছু ক্ষেত্রে মিলও আছে। তার পরস্পর বিরোধী অর্থাৎ ক্রিয়ানাশক কতগুলি ঔষধ, আবার পরস্পর শত্রু ভাবাপন্ন কতিপয় ঔষধের রোগ লক্ষণ সকালে বৃদ্ধি, কিছু ওষুধের বিকালে বৃদ্ধি, কিছু আছে রাতে বৃদ্ধি, কিছু আবার মধ্যদিবা ও মধ্যরাত্রিতে বৃদ্ধি, কিছু ওষুধের ঠান্ডায় বৃদ্ধি, কিছু আবার ঠিক বিপরীত ঠান্ডায় উপশম, গামে বৃদ্ধি গামে উপশম, গরমে বৃদ্ধি গরমে উপশম, নড়াচড়া বৃদ্ধি নড়াচড়া উপশম। কিছু ওষুধ শরীরের ডানে অধিকতর কার্যকর, কিছু ওষুধ আবার শরীরের বাম পাশে কার্যকর। কিছু ঔষধের বেদনা চাপে উপশম, কিছু ওষুধ আবার চাপ তো দূরের কথা বরং প্রচণ্ড স্পর্শকাতর। কিছু ঔষধের শৈতব বিলাসী মনোভাব লক্ষণীয়, অপরদিকে কতিপয় ওষুধের লক্ষণ ঠিক বিপরীত। কিছু ওষুধ আছে যা শান্ত মানসিকতা সম্পূর্ণ রোগীতে অধিক প্রযোজ্য। কিছু ওষুধ আবার প্রচণ্ড একগুঁয়ে ও খিটখিটে মেজাজে রোগীর ক্ষেত্রে অধিক প্রযোজ্য। কিছু লক্ষণে পিপাসা থাকে না, আবার কিছু লক্ষণে প্রচণ্ড পিপাসা লক্ষ্য করা যায়। এই পিপাসার ক্ষেত্রে আবারও নানান রকম পার্থক্য পরিলক্ষিত হয়, যেমন রোগী ঢকঢক করে একসাথে অনেক পানি পান করে থাকে, আবার
দেখা যায় রোগী ঘন ঘন পানি পান করে, তবে পরিমাণে অল্প। আবার এমনও দেখা যায় যে পিপাসায় গলার আলজিভ পর্যন্ত শুকিয়ে যায়, অথচ কোনো রকম পিপাসা নেই, পানির ইচ্ছা জাগে না। এছাড়াও আছে মায়োজমেটিক হাজারো লক্ষণের নানা ঔষধ, সদৃশ্য বহিঃসদৃশ্য এবং কাছাকাছি লক্ষণে এত বেশি ঔষধ আছে যা পাঠ করার সময় মনে হবে যেন সব লক্ষণ একই রকম। আবার আরেকটি ওষুধের এত বেশি লক্ষণ আছে যে যা পাঠ করতে গেলে মাথা খারাপ হয়ে যাওয়ারই কথা। যদি যথাযথ পদ্ধতি ছাড়া ম্যাটেরিয়া মেডিকা পাঠ করা হয় তাহলে হাজারো জটিল লক্ষণে যাতাকলে পিষ্ট হয়ে অবশেষে নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না। সুতরাং ম্যাটেরিয়া মেডিকা পাঠ গেলে এই কথাটি সবার মনে রাখা দরকার, অন্যথায় অবশেষে নদীর ঝাঁপ দিতেই হবে। তো আজকে আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে ফিরে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করি। তো দ্বিতীয় নেক্সট পর্বে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।